আপনার যে বইটা স্যার, এই বইয়ে সবচেয়ে উইক পয়েন্ট আপনার কাছে কোনটা মনে হয়? দাম কম। হ্যালো সবাইকে, আবারও ওয়েলকাম আমাদের পডকাস্টে। আমাদের আজকে পডকাস্টে একটা মজার একটা গল্প বলতে শুরু করি। সেটা হচ্ছে কি, চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা প্রি মডার্ন একটা, আপনার ধরতে পারেন, রাইটিং। সেই রাইটিংটা খ্রিস্টপূর্ব 8 থেকে 12 শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল এবং সেটা আবিষ্কৃত হয়েছিল সম্ভবত নেপালে। তো আমার এক বন্ধু, আমরা আসলে এই একটা ছবি তুলেছিলাম। তো অনেক আগে সে স্কুল জীবনের ছবি তুলেছিলাম। তো আমার এক বন্ধু কয়েকদিন আগে এটা পোস্ট করেছে ফেসবুকে। তো আমার এক বন্ধু আবার কমেন্ট করেছে, দোস্ত তুমি এই চর্যাপদ কোথায় পেলে? চর্যাপদ মানে প্রাচীন কোনো কিছু, এরকম চর্যাপদ আমি পেয়েছি আজকের এই পডকাস্টে। সেটাই হচ্ছে আমার একটা বই আছে স্পিকিংয়ের, এ মাস্ট বুক ফর আইএলটিএস স্পিকিং স্কোর 7। এটা একদম খুবই পুরনো বই একটা, 2015-তে সম্ভবত এই বইটা আমি লিখেছিলাম। এরপর থার্ড এডিশন, সেটাও সে সোল্ড আউট হয়ে গেছে। তো সেকেন্ড এডিশনটা লাল কালারের ছিল, থার্ড এডিশন ছিল আরেকটা ব্লু কালারের, একটু অন্য ব্লু কালারের আর কি। তো এই 3টে এডিশন চলে গেছে, আমরা 4র্থ এডিশনে কাজ করছি। সো এনিওয়ে, এটা সোল্ড আউট বুক। সে এই বইটার একটা মানে আমি সন্ধান পেয়েছি, হামজা নিয়ে এসছে আমার কাছে, এবং আমি গতকালকে দেখে তো খুবই অবাক। এবং সে বলেছে, স্যার এটা কিন্তু আমি এটা সম্পর্কে কিছু বলতে চাই, তাই আমি এই পডকাস্টটা ওকে নিয়ে এসেছি। সো এই যে বইটা, এই বইটা আসলে আমি হামজার কাছে শুনতে চাই, এই বইটা আপনি কিভাবে পেলেন, এই বইয়ের খোঁজ আপনি কিভাবে পেলেন? প্রথমে স্যারকে ধন্যবাদ। আসলে স্যারের সাথে বসে যে আমি পডকাস্ট করতেছি, এটা আমার কি বলে আমার লাইফের খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে আমি এখানকার স্টুডেন্ট ছিলাম, তো আমার যখন স্কুল আসছে 7, আমি স্যারের সাথে বসতে পারি না কোনো কারণবশত। আজকে বসছি, বাট আজকে আমি এজ এ টিচার মেট্রোস এডুকেশনের প্লাস হচ্ছে স্টুডেন্ট। তো আজকের দিনটা আমার জন্য খুবই ভালো। তো আবার আজকে আমার স্যারের একটা লেখা প্রকাশ হয়েছে প্রথম আলোতে, তো আমি মনে করি দিস ইজ এ স্পেশাল ডে ফর আস। তো এই বইটার বিষয় হচ্ছে কি, যে এই হচ্ছে বইটা, আমি না 18 সালে যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি স্যারকে চিনতাম না। তো আমি নীলক্ষেত গেলাম, নীলক্ষেত গিয়ে বই খুঁজতেছিলাম যে আচ্ছা এরকম কোনো স্পিকিং বই আছে কি না যেটাতে বাংলা থাকবে, আমি বুঝতে পারবো হোয়াট ইজ দ্য কনসেপ্ট। তো আমি পরে খুঁজতে পুরান লাইব্রেরিতে গেলাম। পুরান লাইব্রেরিতে গিয়ে হচ্ছে এই বইটা দেখলাম। দেখেন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস খুব ডিটেলস বলা আছে, যে আপনি কীভাবে আইএলটিএস 7 পাবেন, কী করতে হবে, কোন লেভেলে কী করতে হবে। এগুলো না মানে 18-19 সালে তো, মানে তখন তো চিন্তাই করা যেত না, কোনো ভিডিও নাই তখন তো অ্যাভেলেবেল ছিল না, মানে আউট অফ ইমাজিনেশন। তো এই বইটা পেয়ে আমি বললাম, ও মাই গড, এই বইকার। তো দেখলাম যে ওর মোস্তাকিম শুভ, এসবকে আমি চিনি না। তো এই বইটা আমি পড়লাম। দেখেন আমার কাছে প্রত্যেকটা পেজ পড়া, এই পেজে আপনারা হয়তো কনফিউশন দিয়ে দেখতেছেন। এই বইটা পরে আমি ফার্স্ট টাইম এক্সাম দিলাম, দেওয়ার পর আমার স্পিকিং 7.5 আসছে। এই বই পড়ে আমি অনেকে চিনতাম না। তো আমার না আসলে তখন থেকে একটা কিউরিওসিটি কাজ করতো যে এই বইটা আসলে কে লিখছে। অনেস্টলি স্পিকিং আসলে আমার ওই এক্সামে 6.5 আসছিল। 6.5 আসার পর আমি চিন্তা করলাম যে আমাকে আবার এক্সাম দিতে হবে। তাই এখন এক্সাম যে দিব, প্রিপারেশন তো দরকার, প্রিপারেশন কোথায় নিব? তখন আমার এক বন্ধু বলতেছে, দোস্ত তুমি যে 7.5 পাইছো না, যেই স্যারের বই পড়ে, আমি ওনার এখানে প্র্যাকটিস করি, চলো তোমার একদিন নিয়ে যাই। পরে স্যার এখানে আসছি দুপুরবেলা দেখা করতে, এসে দেখি যে কি বলে স্যার ভাত খাচ্ছে, একজনের খাবার। তো স্যার আমাকে ওইভাবে তখন চিনতো না। তো আমি আসছি লাঞ্চ টাইমে, স্যার বলতেছে প্লেট নেন। আমি তো অবাক, ওমা কি কয়, চিনি না জানি না, এই লোক আমার খাইতে কয়, তো আগে খান পরে কথা। আমি ওই দিন স্যার এখানে খেলাম, তো খাওয়ার পরে বুঝতে পারছি ও মাই গড, আসলে লোকটা ইমাজিন। তো তারপরে আমি বললাম যে স্যার আমার এই বিষয়ে আমার কী করার। স্যার বললো আপনি ক্যান্ডিডেট করেন। ক্যান্ডিডেট করলাম, ক্যান্ডিডেট করার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার 7 আসছে, কিন্তু তখন আবার স্পিকিংয়ে 7 আসছে। প্রথম 7 পরে হচ্ছে 7 এবং 7 ব্যান্ড স্কোর, হ্যাঁ ব্যান্ড স্কোর, কারণ হলো কখনো 7 হতে পারে, কখনো 7, এটা তো একই ব্যান্ড স্কোর। আচ্ছা, ওভারঅল 7 ছিল, স্পিকিং এর 7 ছিল। কিন্তু আমার স্যারের কাছে কোশ্চেন যে স্যার এই বইটা আপনি মানে কিভাবে লিখছেন স্যার, মানে বাংলাদেশে তো এইভাবে পাওয়া যায় না স্যার। আচ্ছা, আমি একটু অনেস্টলি বলি, সেটা বইটা আমার লেখাটা ইতিহাস আছে। তখন আমি বাংলাদেশের বিখ্যাত এক জায়গায় কিছুটা ক্লাস দিতাম, বিদেশ থেকে আসছি, সুইডেন থেকে পড়াশোনা করে আসছি। তো ওইখানে স্টুডেন্টরা এরকম বই নিয়ে খুব হাউকাউ ছিল যে একটা বই নাই, একটা স্পিকিংয়ের বই নাই। তো তারা আমাকে না মানে স্টুডেন্টরা প্রেশার দিয়ে বইটা লেখাইছে। আপনি জানেন আমি খুব ব্যস্ত থাকি, তারা প্রেশার দিয়ে বলছে স্যার আপনি 15 দিন আসবেন না, 15 দিন না এসে আমাদের জন্য একটা বই লিখবেন। তো এই বইটা হচ্ছে 15 দিনের রেজাল্ট, আমি বলবো 15 বা 30 দিনের একটা রেজাল্ট এই বইটা। এবং এই বইটা লিখতে গিয়ে আমি আসলে কি করছি আমি একটু নিজেও বলি। তখন আমার বই কিছু পড়াশোনা তো আগে থেকে ছিল, তখন আমি
5 থেকে 6টা বিদেশি রাইটারের বই আমি পড়েছি। আমি কোনো বাংলাদেশি রাইটারের বই পড়ি না, তো বিদেশি রাইটারের বই পড়েছি। তার মধ্যে একটা হচ্ছে ম্যাট ক্লার্কের বই, তারপরে হচ্ছে হলো 30 হাই স্কোরিং ব্যান স্কোর, তারপর এরকম আরও আমার মনে আছে আমি 5-6টা বিদেশি বই পড়েছি। বিদেশি বই পড়ার পর আমার যে কনসেপ্ট আসছে, সেই কনসেপ্টটাকে আমি কিন্তু কপি করি নাই। আপনি দেখছেন আমি কপি করি নাই। এই বইয়ের মধ্যে কিন্তু এটা ফার্স্ট বই, তো এই বইয়ের মধ্যে পিছনে 4-5টা পেজ কপি, এবং ওখানে লিখে দিচ্ছি কিন্তু সেটা হচ্ছে কি যে এই 4-5টা পেজ আমি অমুক বই থেকে নিয়েছি। এটা কিন্তু 2000 ওই প্রায় 16 সালের দিকের কথা, এবং বইয়ের উপরেই লেখা আছে নো প্ল্যাগারিজম, কোনো ধরনের চুরি হয়নি বইটাতে। তো ওই কনসেপ্টটাকে আমি মাথায় নিয়ে বইটা লেখা শুরু করছি, এবং একটানা আমি বইটা 13-14 দিন লিখছি। 13-14টা লিখে আমি বইটা বাজারে মানে স্টুডেন্টদের চাপে পড়ে বাজারে ছেড়ে দিয়েছি। এবং দ্যাটস ওয়াই এটা তো ফার্স্ট ভার্সন, এই ফার্স্ট ভার্সনে কিন্তু কিউ কার্ড নাই। কিউ কার্ড আনা আমার পক্ষে পসিবল ছিল না, কারণ হচ্ছে সময়ের অভাবে। কিন্তু কারণ 14 দিন আমি বইয়ের পেছনে স্পেন্ড করলাম, এটা আমার একটা কোশ্চেন ছিল, টাকা পয়সা লাগে, পার্ট 1 দিল, পার্ট 3 দিল, কিউ কার্ড নাই কেন? কিউ কার্ড নাই, তাহলে দিস ইজ দ্য বিকজ, এটা আমি উপরে বলাও আছে কিউ কার্ড নাই কেন। তো কিউ কার্ডটা নাই, তার পিছনে কারণ হচ্ছিল এই যে স্টুডেন্টদের প্রেশার। স্টুডেন্টরা বলতেছে আমরা মানি না, আমাকে এই 14 দিন হয়েছে আপনার বই দিতে পারবেন না, আপনি এখন বইটা প্রেসে পাঠিয়ে দেন। ওকে, এবং ওই স্টুডেন্টদের প্রেশারে পড়ে আমি বইটা লিখে 14 দিনের মধ্যে দিয়েছি, এবং তাদেরকে বলছি আমি কিন্তু কিউ কার্ড লিখতে পারতেছি না, কিউ কার্ড আমি পরের ভার্সনে অ্যাড করব। সবাই বললো কি ঠিক আছে রাজি আছি, কিন্তু আপনি 14 দিন পরে বই দিবেন। সো আমার এরকম এইভাবে এই বইটা তৈরি আর কি। তারপরে হ্যাঁ, এটা সত্য, এই বইটা থেকে খুব ইমোশনাল সাম মেসেজ আছে আমার কাছে। আমি অনেক সময় শেয়ার করছি, তখন তো ফেসবুকে এভাবে হাইলাইটেড ছিল না, তো আমি অনেক ইমোশন যে আমাকে আসলে পার করে দিছে এই ভিডিওটা, মানে এই বইটা আমাকে পার করে দিছে। অবশ্যই স্যার। এরপরে আপনার মধ্যে একজন প্রচুর আছে, প্রচুর এসএমএস আছে আমার কাছে, দারুণ ইমোশনাল এসএমএস আছে আমার কাছে। তো যেমন আমাকে একজন ফোন করেছিল আর কি ইয়া থেকে, আপনার হলো থাইল্যান্ড থেকে, সে বাংলাদেশি, সে এটা পড়ে সে না বইটা পড়ার পর সে 5 পেয়েছে আর কি, 5, তার আসলে 4.5 দরকার ছিল, ওই কি কাজে জানি এনিওয়ে। তো সে আমাকে দিন ফোন করে বললো যে আপনি বইটা অ্যাড করেন না, কিছু করেন না। তো এখন বলে যে আমাদের কি সমস্যা, আসলে অ্যাড করে করছে আপনার এই বইটা পড়ে আমি না পরীক্ষা দিয়েছিলাম 3 পাইছিলাম। কিন্তু আপনার স্যার করা উচিত, আপনি কিন্তু স্যার সব ক্ষেত্রে অনলাইন থেকে স্যার পিছিয়ে থাকেন স্যার। শুনেন, এটা স্যার অফলাইনে সার্ভিস দিতে গেলে অনলাইনে এমনি পিছিয়ে থাকবে, যারা অনলাইনে অনেক বেশি কথা বলে দেখবেন সার্ভিস নেই। তো এইখানে উনি আমাকে ফোন করে যে বলছিল যে উনি আমাকে ফোন করে বলছে কি শোনেন, আমি অন্তত 40-50 জনকে বলছি এই বইয়ের কথা, এবং এটা চ্যালেঞ্জ দিয়ে পাঠাইছি তাকে, এই বই পড়ে যদি তুমি উপকৃত না হও তাহলে টাকাটা আমার কাছ থেকে নিবা। এবং সে রীতিমতো মানে খুবই ইমোশনাল হয়ে গেছিল। এই বই নিয়ে আমার প্রচুর ইমোশন ছিল। তো এই ব্লু কালার দেখে আমি তো চমকে উঠছি, কারণ এই কপিটা আসলে আমার কাছে নাই, আমার বইয়ের কোনো কপি আমার কাছে নাই, অনেস্টলি স্পিকিং কোনো কপি নাই। আজ পর্যন্ত আমার বইয়ের কোনো কপি আমার কাছে কোনো সংরক্ষিত অবস্থায় নাই, বিকজ আমার বাসায় যেটা থাকে কোনো না কোনো স্টুডেন্ট যায় ওটা নিয়ে বাসায় চলে যায়। এবং এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে আর কি, আমার কাছে আমার অরিজিনাল কপিটাই নাই, হারাই গেছে আর কি। ওকে, এখন হামজা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই বইটা পড়ে আপনার প্রথম কি কনসেপ্টটা দাঁড়াইছে এবং এটা কিভাবে আপনাকে হেল্প করেছে, সেটা যদি আপনি ইন ডিটেইল বলতেন, এবং ইন পার্টিকুলার একটা কোশ্চেন টাইপ নেই আপনি। হ্যাঁ, যেমন স্যার আপনার বইটাতে আমি যখন দেখলাম যে এখানে যে কিছু কোশ্চেনটা ভাগ করা আছে, যেমন ধরেন আমি যদি বলি যে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে ডু ইউ লাইক অ্যানিমেলস, তো লাইক টাইপ একটা কোশ্চেন। তো দেখেন আমরা নর্মালি কি বলি, আমরা বলি যে আই লাইক অ্যানিমেলস বিকজ আই লাইক ইট, বা ড্যাশ 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 শেষ করে দিই। বাট এই বইটা আমি যখন দেখলাম দেয়ার আর লট অফ ডিফারেন্সেস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখানে ছিল এরকম যে ওয়েল আই এম কোয়াইট এনথুজিয়াস্টিক অ্যাবাউট অ্যানিমেলস, ইয়েস লাইক ইট কিছু এক্সপ্রেশন বলা উচিত। হ্যাঁ, তো এই টাইপের যে এক্সপ্রেশনগুলো কিন্তু খুবই সোজা, আপনি যদি একটু ট্রাই করলে ইটস পসিবল। যেমন আমি একটু ইয়ে করি, ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে কি যেমন ধরেন হচ্ছিল লেক্সিক্যাল রিসোর্সে ব্যান্ড 7 পেতে গেলে বলা আছে যে আপনি প্যারাফ্রেজ করতে পারেন এফেক্টিভলি। সো এক্সামিনার যা বলছে আপনি যদি তাই রিপিট করেন তাহলে আসলে তো আপনি প্যারাফ্রেজ এফেক্টিভলি করতে পারেন না। পারেন না, সরি টু সে। সো আপনি বলেন ডু ইউ লাইক মিউজিক? ইয়েস আই লাইক মিউজিক। নো, ইয়েস আই লাভ মিউজিক, রাইট, অর আই এনজয় ডিফারেন্ট টাইপস অফ মিউজিক। ওকে, এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলো আসলে আমার বিদেশি ওই বইগুলো পড়ার মাথায় আসছে। ও মাই গড, তারা কি জিনিস দেখাইছে। এবং আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু কপি করিনি। ওই বইয়ে ছিল কি, ওই বইয়ে ছিল হচ্ছিল ডু ইউ লাইক
ওকে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, আমার মনে আছে স্পষ্ট। তখন ওরা দেখি ফুডের বিষয়ে বিভিন্ন এক্সপ্রেশন তারা ইউজ করছে। ওইটাকে আমি চেঞ্জ করে, যেহেতু আমি মিউজিক লাভার, বুঝছেন, আমি ওখানে কি লিখেছি ডু ইউ লাইক মিউজিক। তো কিন্তু এটা কিন্তু আমার থিঙ্ক করা এবং পরে এক্সপ্রেশনগুলো কিন্তু ওইভাবে আমার সাজানো, ঠিক আছে। কিন্তু আমি ওই বই থেকে আমি কোনো কিছু কপি করিনি, আমি এটা একদম এখানেই বলে গেলাম, কোনো সুযোগ নেই আমাকে ব্লেম দেওয়ার। এটাকে রিয়েল রিসার্চ বলে, বুঝছেন। আমি অন্য বই পড়ে এখানে থিমটা পুট আপ করেছি। এবার আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কি, এই বইটা যখন আপনি কিনেন, এই বইটা শেষ করছেন কতদিন? এটা তো স্যার আমার এক্সামের 1 মাস আগে বইটা পাইছি। প্র্যাকটিস করছেন কতদিন? প্র্যাকটিস করছি 15-20 দিন স্যার। আচ্ছা, আমি তাহলে আপনি বলি, আপনাদের যাদের আসলে স্পিকিং অ্যাবিলিটি আছে, মানে মোটামুটি কথা বলতে পারেন, তাদের জন্য এটা বেস্ট বুক 100% স্যার। কারণ হচ্ছে আপনি কিন্তু বিষয়টা জানেন না যে কোথায় আপনাকে আসলে টাচ করলে আপনি ব্যান্ড 7 পাবেন, ব্যান্ড 7.5 পাবেন। ও কিন্তু বই পড়ে দেখেন 6.5 থেকে 7.5 পেয়েছে, তার মানে তার কিন্তু 7.5 পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু জানতো না কোথায় টাচ করতে হবে। না স্যার, দ্যাটস দ্য বেসিক থিং, রাইট? এবং আমি একটা মজার বিষয় বলি, এই বইয়ের প্রথম 4টা পেজে মার্কিং ক্রাইটেরিয়া ডেসক্রাইব খুব সুন্দরভাবে আছে স্যার, সুন্দরভাবে আছে বাংলা, মানে এই বইয়ের অনেকে প্রশংসা করছে, কিন্তু ওই 4টা পেজের প্রশংসা করেনি কেউ, কিন্তু 4টা পেজ আমি কিন্তু খুব যত্ন নিয়ে লিখছি। রাইট স্যার। না আমি আসলে বলতে ভুলে গেছি। হ্যাঁ, ওই সময় তো স্যার আমি তো বললাম স্যার, মানে এই বইটা যেভাবে আপনি ডেকোরেট করছেন, ওই সময় তো চিন্তাই করা যেত না স্যার। একটা স্টুডেন্ট জাস্ট ফার্স্ট 4টা পেজ যদি পড়ে, আমি বলবো তার 0.5 এমনি বেড়ে যাবে। না, যে বলতে পারে সেটা বেড়ে যাবে স্যার, ইটস ট্রু। তো স্যার আসলে মানে এই বইটা তো আমি পড়লাম, আমার তো স্যার অনেক কিছু ভালো লেগেছে। আপনার পছন্দের জায়গায় কোনটা ছিল স্যার এই বই? এই বইয়ের পছন্দের আমার জায়গাটা হচ্ছে, সবচেয়ে কি পয়েন্টটা হচ্ছে পার্ট 3। আমি এই বইটা বা ওই পড়াশোনার আগে জানতাম না যে পার্ট 3-কে ডিফাইন করা পসিবল, কারণ পার্ট 3 তো স্পেসিফিক কিছু কোশ্চেন টাইপ আছে এবং কোশ্চেন টাইপগুলো ওগুলোই থাকে, বাট ডিফারেন্টলি অ্যাপিয়ার্ড হতে পারে এক্সামে। তো পার্ট 3-র ক্ষেত্রে এই বইটা আমি যখন প্রথম লিখতে যাই, তখন আমি এই পার্ট 3-কে ডিফাইন করতে পেরেছি, যে আমার মাথার মধ্যে কনসেপ্টটা ক্রিয়েট হয়েছে যে হচ্ছে হলো পার্ট 3টাকে ক্যাটাগরিজ করা যায়। সো এখানে এই টাইপের কোশ্চেন আছে। এবং মজার বিষয়, আমি যখন এর পরে আইএলটিএস এক্সাম দিয়েছি, এক্সামিনের প্রশ্ন উত্তর আমি বুঝতাম, ও তুমি এটা করলা, ও তুমি এটা বললা। হ্যাঁ, তো এটা আসলে আমার দিক থেকে অনেক উপকার হয়েছে আর কি। আমি এখান থেকে শিখছি, এবং এটা লিখতে গিয়ে আমি পার্ট 3 সম্পর্কে আমার ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে একদম। স্যার মানে আসলে কিছু মনে করবেন না, আপনাকে একটা জিনিস বলা আর কি, আসলে আপনি তো আমাদেরকে শিখিয়েছেন ক্রিটিসিজম করতে হবে, ভালো কাজ। ডেফিনেটলি। হ্যাঁ, আপনার যে বইটা স্যার, এই বইয়ে সবচেয়ে উইক পয়েন্ট আপনার কাছে কোনটা মনে হয়? দাম কম। এনিওয়ে, সেটা হচ্ছে কি, এই বইয়ের সবচেয়ে উইক পয়েন্ট আমি একটু বলি। এই বইটা যখন আমি করি, তখন আসলে স্পিকিংয়ের কিছু আমি বলবো, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বলতে একটা কথা আছে, সেই ফ্লেক্সিবিলিটি এখানে ক্রিয়েট করা ছিল না। সে ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন ন্যাচারালি আমি যদি বলি হাউএভার স্পিকিংয়ের জন্য গুড ওয়ার্ড না, গুড কানেক্টরস না, বাট is a good word. It's smooth speech, communication. এগুলো হচ্ছে good word. আপনি তো বলেন I'd like to think about এরকম ফ্রেজ ইউজ, এটা তো ন্যাচারাল না। তো আমার এই বইয়ে কিছু এই ধরনের কিছু এক্সপ্রেশন ছিল এবং এগুলো হেল্প করে, অনেক হেল্প করে, কিন্তু এটা কিন্তু ন্যাচারালি বলতে গেলে যারা আসলে ফ্লুয়েন্ট স্পিকার, যারা ফ্লুয়েন্ট না, তাদের জন্য সমস্যা। যেমন আমি একটু বলি স্যার, যেমন আপনার একটা হোয়াই ছিল যে আমি পার্ট 3 কিউ কার্ড ইউজ করতাম, তখন কিউ কার্ডে কিন্তু প্রায় প্রত্যেকটা কোশ্চেনেই শেষের দিকে হোয়াই ডু ইউ লাইক ইট, দেয়ার আর প্ল্যাথর অফ রিজনস হোয়াই আই লাইক ইট, জেনারেলি স্পিকিং আই রিয়েলি নিড টু স্টার্ট অফ বাই সেইং দ্যাট। আপনার এখান থেকে অন টপ অফ ইট আই ক্যান অলসো এড দ্যাট, এখান থেকে অফকোর্স আই শুডন্ট ফরগেট টু মেনশন ইজ দ্যাট কি এক্সপ্রেশন এগুলো স্যার, ফার্স্টলি সেকেন্ডলি পরিবর্তে। কিন্তু বিষয়টা হচ্ছে এই এক্সপ্রেশনগুলো যারা মানে আপনারা যারা আসলে ফ্লুয়েন্ট না, স্পিকার না, তাদের জন্য ভালো কাজ করবে না। এটা হচ্ছে এই বইয়ের উইক পয়েন্ট। এই কথাটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, এই কথাটা আমি পডকাস্টে বলে দিলাম। কিন্তু আমাদের নেক্সট যে এডিশনগুলো আসছে, একটা এডিশন নিয়ে কিন্তু কাজ চলছে, এবং হোপফুলি আমরা উইথিন 1 মান্থের মধ্যে আপনাদেরকে রাইটিং স্পিকিং নতুন এডিশন দেব। সো এবং এই বইয়ে গত বছর এবং এই বছরের যত কিউ কার্ড আছে, সবগুলো কিউ কার্ডের অ্যানসার সহ বাংলা সহ রেডি করা, বাংলা সহ এবং পার্ট 1 এর বাংলা সহ, পার্ট 3 এর বাংলা সহ রেডি করা আছে। তাহলে তো আপনার কাছে স্যার আশা লাগবে না। না না সেই সেভেন, কারণ আমি তো এই বই তো এটাতে মানে ছিল না কিউ কার্ড, এখন আপনি কিউ কার্ড পাচ্ছেন, উইথ বাংলা পাচ্ছেন। স্টিল দেখেন, টেকিং পার্ট ইন দ্য ক্লাস আর হলো বই পড়া, আপনি তো এখন এখানে ক্লাস 10 দেখেন, কত ডিফারেন্ট। ও মাই গড স্যার, মানে আনবিলিভেবল স্যার। একটা অ্যাডভার্টাইজিং করে নেই, শুনেন, এই বইটা আসার আগে কিন্তু অলরেডি আমাদের বাজারে একটা বই চলে আসছে,
নেক্সট লেভেল আইএলটিএস। নেক্সট লেভেল আইএলটিএসের বইটার আসলে অনেক মোটা বই, দেখতে পাচ্ছেন এখানে 100টা প্যাসেজ আছে, রিয়েল প্যাসেজ, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্যাসেজগুলো কালেক্ট করে করে আমরা এখানে আসলে নিয়ে এসেছি। এবং যাদের বাসায় বসে পরীক্ষা দিবেন তাদের জন্য তো মাস্ট বুক। কেমব্রিজ শেষ সঙ্গে সঙ্গে এই বই পড়া শুরু করে দিতে হবে। এবং এই বইয়ের অ্যান্সারগুলো কই পাবেন? আমার ফেসবুকে পোস্ট করা আছে, আমার ইউটিউবে ভিডিও তৈরি করছি, আমি অলরেডি 10টা ভিডিও তৈরি হয়ে গেছে, যে ভিডিওগুলো এই বইয়ের প্রতিটা প্যাসেজের ভিডিও দিব। 100টা প্যাসেজের ভিডিও থাকবে এবং 100টা প্যাসেজ আপনি সলভ করবেন। কে ঠাকায় রিডিংয়ে দেখি, স্পিকিংয়ের পর দেখবো রিডিংয়ে কে ঠাকায়। ওকে, সো হামজার সাথে আমার খুব চমৎকার কিছু মুহূর্ত কাটলো আজকের পডকাস্টে। এবং আজকের পডকাস্ট হচ্ছে কি নিজ বন্দনা, নিজের বন্দনা আর কি হলো। সো হোপফুলি আপনার কিছু ইনফরমেশন পেলেন কিভাবে স্পিকিংয়ে আপনি ভালো করতে পারেন। সো নেক্সট পডকাস্টে আমরা আরেকজনকে নিয়ে আসবো এবং সেদিন আমরা আরও মজার কিছু কোশ্চেন আমরা ডিসকাস করবো আইএস রিলেটেড, এবং যা আপনাদের আইএস জার্নিতে আপনাকে হেল্প করবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ হামজা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ স্যার।